নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ উপস্থিত হয়েছি সেই সময়ের অন্তিম পর্ব নিয়ে। এ এক অদ্ভুত আলোক, উষা কিংবা গোধূলি ঠিক বোঝা যায় না। ছায়া ছায়াহীন, পট পরিবর্তনের সামান্য চঞ্চলতা মাখা। দীর্ঘ ঘুম অকস্মাৎ ভাঙলে যেমন হয়, সব কিছুই অচেনা লাগে। বিপুল ব্রহ্মাণ্ডের মধ্যে নিজের ক্ষুদ্র অস্তিত্বের অবস্থানটা ঠিক ঠাহর হয় না। ঈষৎ শীতের আমেজে গায়ে লেপ্টে থাকে একাকিত্বের আলোয়ান। মনে হয় আর কেউ নেই, অথবা আত্মীয় বন্ধু শুভার্থীরা অন্য কোথাও এক স্থানে জড়ো হয়ে ডাকছে, এসো এসো। শুধু একজনেরই সেখানে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। সেরকম আলো আজ ছড়িয়ে আছে নগরীতে। প্রকৃতি চলে নিজের নিয়মে, তেমনই এই জীবন। দ্বিপ্রহরে কালো মেঘ কিংবা কাক জ্যোৎস্নায় প্রকৃত আলো অন্ধকারে রূপের কোনো হেরফের হয় না। অপরাহ্নের পর ঠিক সন্ধ্যা নামে। রাত্রির প্রথম প্রহরে সকলেই জেগে থাকে। সদ্য অন্ধকার হওয়া রাজপথ মাঝে মাঝে জুড়ি গাড়ির সহিসে তল্পিদারের হাতের মশালের আলোয় ঝলসে ওঠে। কোনো কোনো বৃহৎ অট্টালিকার ঝাল লণ্ঠনের বিচ্ছুরিত আভা এসে বাইরে পড়ে। পগারের পাশ দিয়ে সাবধানে কোচা সামলিয়ে বাড়ি ফিরছেন হৌসের বাবুরা। অবস্থাপন্ন বাবুরা তখন বাড়ি থেকে নির্গত হচ্ছেন ফেটিং, সেলফ ড্রাইভিং বগি বা ব্রাউহামে, ফ্রেন্ড ও মোসাহেবদের সঙ্গে নিয়ে হাওয়া খেতে। বেলফুলালা তার ধামায় গুছিয়ে রাখছে তার সন্ধ্যের সওদা। দিন আনি দিন খায়রা মুদি দোকানে চাল কিনবার জন্য ভিড় জমিয়েছে। শোনা যাচ্ছে শঙ্খের ফু, কাসর ও ঘণ্টার আওয়াজ। পূজিত হচ্ছেন বড় বড় অট্টালিকাগুলির গৃহদেবতা এবং বিভিন্ন হরিসভা, কীর্তন সভা, মন্দিরের দেবদেবীগণ। ব্রাহ্ম সমাজগুলির কয়েকটিতে উপাসকেরা জ্বরের মতো নিস্তব্ধ। একমাত্র তাদের আচার্যরা অনর্গল সরব। অন্য কোথাও সদ্য প্রবর্তিত ভক্তিরস, নাচ গান ও কীর্তনে ভক্তেরা প্রায় উন্মাদ। কেশবচন্দ্র সেনকে অনেকে স্বয়ং চৈতন্য জ্ঞানে তার পা জড়িয়ে ধরে কাঁদছে। মসজিদে মসজিদে শেষ নামাজের পর মুসলমানদের পৃথক পৃথক জটলা, তাদের ভুরুর নিচে প্রগাঢ় ছায়া, বক্ষে আহত অভিমান। নতুন রাজশক্তির সঙ্গে হিন্দুদের কাঁধ ঘেঁষাঘেঁষিতে এতদিন পর্যন্ত তাদের চক্ষে ছিল বিদ্যুৎ ছটা, এখন দুশ্চিন্তা। লুপ্ত মর্যাদা পুনরুদ্ধারের জন্য অনেকের হৃদয় ফুঁসছে। কেউ কেউ গা ভাসিয়ে দিচ্ছেন হিন্দুদের সঙ্গে। কেউ কেউ এতদিন পর মনে করছে এবার সন্তানদের মাদ্রাসা থেকে ছাড়িয়ে ইংরেজি শেখার স্কুলে আর ভর্তি না করালেই নয়। গির্জাগুলির শান্ত গম্ভীর পরিবেশে চলছে সুমহান গান। কৃষ্ণাঙ্গ ধর্মান্তরীরা এই স্বপ্নে মশগুল যে এখন তারাও বুঝি রাজার জাতের সমান। হঠাৎ বিদেশি শিক্ষায় আলোয় চক্ষু ধাঁধিয়ে যাওয়া যুবক, পথভ্রষ্টা কিংবা নির্যাতিতা রমণী এবং শত শত অনাহার ক্লিষ্ট মানুষ স্মরণ নিচ্ছে করুণাময় প্রভু যিশুর। রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং অন্যান্য ডিনোমিনেশনের চার্চের প্রতিনিধিদের মধ্যেও শুরু হয়েছে সূক্ষ্ম প্রতিযোগিতা। কে কত বেশি অজ্ঞ ভারতীয়কে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে। সাহেবপাড়ার আড্ডালিরা দ্বিতলের খোলা বারান্দায় ছোট বেতের টেবিলের উপর সযত্নে সাজিয়ে রাখছে শেরি, শ্যাম্পেন, ব্র্যান্ডির বোতল এবং নানাবিধ ক্রকারি। গড়ের ময়দানে রাউডিং সেরে এসে তাদের মনিব শান্তি মোচনের জন্য চোটা পেগের হুকুম দেবেন। মেমবিবিরা শয়নকক্ষের দেয়ালে সাঁটা বিশাল বেলজিয়াম দর্পণের সামনে দাঁড়িয়ে প্রসাধন সারবার আগে প্রায় মুক্ত বসনা হয়ে শরীরের ঘামাচিগুলি মেরে নিচ্ছে। ব্যবসা গরমের দেশে এই এক জ্বালা। উচ্চবর্ণের রাজপুরুষগণ সপ্তাহান্ত ব্যারাকপুরের প্যালেসে কাটাবার উদ্দেশ্যে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। সেখানে ভাইসরয়ের পাস্তুচর হয়ে মধ্যরাত্রে শ্রীগাল উৎসবে অংশ নিতে হবে। সিমলে, হাটখোলা, আহেরিটোলা, বাগবাজারে বনেদি বাবুরা প্রকাণ্ড দিবানিদ্রা থেকে উঠে বিশ্রাম করে নিচ্ছেন একটু। নব্যবাবুদের বাড়ির ভেতরের মহলে ঠাকুর ঘরে শুরু হয়েছে সন্ধ্যা আরতি। মাইনে করা পুজুরি বামুন এসে নারায়ণ শিলার গায়ে গাঁদা ফুলের ঠোক্কর মেরে দুটো কাজ সারছে।
আর বারমহলে নব্যবাবু তার সতীর্থদের নিয়ে নানা উচ্চাঙ্গের বিষয় ডিসকাশন করছে। সেরকম এক আলোচনার নমুনা। এক নব্যবাবু জানলার সামনে দাঁড়িয়ে বাইরে মন্থর সন্ধ্যা ও পথের ধারে পুকুরের জলের গাছগুলির অপ্রসীয়মান রক্তিম ছায়া দেখে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বললেন, কি বিউটিফুল সিনারি! এ যেন কনস্টেবলের আঁকা ওয়াটার কালারের এক ছবি। তার এক সুহৃদ প্রায় আর্তনাদ করে উঠে বললেন, ওহে, কি বললে? ও নাম অমনভাবে প্রোনাউন্সিয়েট করতে নেই। কোন নাম? ওই যে আর্টিস্টের নামটি বললে। ওর নামের প্রথমে সিলেবেলটি যে রুচি, দুষ্ট, অশ্লীল। প্রথম বাবুটি প্রথমে একটু দমে গেলেও ইংরেজি জ্ঞানে তার কোনো বন্ধুর কাছে হেরে যাবার পাত্র নন। তিনি হো হো করে হেসে উঠে বললেন, ও, তুমি কনস্টেবলের বদলে সেই থিংস্টেবলের ব্যাপার বলছো? এই যে দেখি সাক্ষাৎ মিসেস গ্র্যান্ডি। জানো শেক্সপিয়ার ওই অবসীন শব্দটি কিভাবে ম্যানেজ করেছিলেন? 12th নাইটে আছে, বাই মাই লাইফ দিস ইজ মাই লেডিজ হ্যান্ড, দিস বি হার সিজ, হার ভাইউস অ্যান্ড হার টিজ। আর ওই অ্যান্ডের মধ্যে আছে এন আছে, তাহলে কি হলো? আরে ছি ছি ছি, ওটাই তোমার মনে পড়লো? শেক্সপিয়ারই কি ওই শব্দটির বদলে ডিয়ারেস্ট বডিলি পার্ট কিংবা পিকুলিয়ার রিভার ব্যবহার করেননি? হা 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 হা, ডিয়ারেস্ট বডিলি পার্ট, পিকুলিয়ার রিভার, কি চমৎকার লাইভলি ডেসক্রিপশন! এও তো ছবি। এইভাবে আলোচনা আরো উচ্চ থেকে উচ্চতর দিকে চলল। বাবুদ্বয় ইংরেজি গানের পরাকাষ্ঠা দেখাতে লাগলেন এবং মস্তিষ্ককে চাঙ্গা করার জন্য খোলা হলো ব্র্যান্ডির বোতল। শহর গড়িয়ে গড়িয়ে পড়ছে শহরতলিতে। সাবেকি আমলে যেখানে ছিল ব্যবসায়ী, তা থেকে রূপান্তরিত নগরবাসী, জমিদারদের বাগান বাড়ি, এখন সেসব স্থান আর তেমন নিরালা নেই। ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে ছোট ছোট বাড়ি। গ্রাম থেকে আসা এক পুরুষের চাকুরিজীবীরা সেখানে স্থায়ী আস্তানা গেড়ে বসেছে। তাদের চাহিদা অনুযায়ী আসছে রজক, পরামানিক, তন্তুবায় প্রভৃতি। চিরস্থায়ী বন্দোবস্তের সুবাদে ক্ষুদ্র কৃষকেরা জমি থেকে উৎখাত হয়ে পরিণত হচ্ছে ভূমিহীন দাসে। দিনমজুরির আশায় তারাও শহরে আসছে স্রোতের মতন। শুধু বাংলা নয়, উড়িষ্যা, বিহার, এমনকি সুদূর উত্তরপ্রদেশ থেকে। শহরতলির বাইরে গ্রাম। রোদ্দুর মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলি নিস্তেজ। শত সহস্র যোজনব্যাপী সে অন্ধকার নিস্তব্ধতা। শহর আছে, শহরতলি আছে, গঞ্জ গ্রাম আছে, কিন্তু দেশ নেই। কাবুল কান্দাহার থেকে কন্যাকুমারী, বর্মাদেশ থেকে দ্বারকা পর্যন্ত ইংরেজ বেঁধে রেখেছে শাসন শৃঙ্খলে। কিন্তু এটা কার দেশ? সিসিলি দ্বীপের এক উগ্র চরিত্রের পুরুষের সঙ্গে প্যারিস শহরের এক সুশিক্ষিত, নম্র, রুচিবান নাগরিকের যতখানি অমিল, একজন আফ্রিদি বেলুচিস্তানের পাঠানের সঙ্গে আসামের কোনো ভদ্র বৈষ্ণব গৃহস্থের অমিল তার চেয়ে ঢের গুণ বেশি। এরা কেউ কারোকে চেনে না, তবু এরা এক এক দেশের নাগরিক হিসাবে পরিচিত। এই অলিভ দেশের অবস্থান নেই কারোর মনে। তবু কেউ দেশ খোঁজে মহাভারতের পৃষ্ঠায়, কেউ মুঘল ইতিহাসে, কেউ বা সার্ভে অফিসের মানচিত্রে। এই বিপুলাকার ভৌগোলিক পরিধির মধ্যে রয়েছে কয়েকটি অতি ক্ষুদ্র দ্বীপ। সেই সব দ্বীপে রাত্রির প্রদীপ জ্বালিয়ে এক একজন চিন্তা করে যাচ্ছে ধর্ম সংস্কারের, শিক্ষা বিস্তারের, নারী মুক্তির, নিজস্ব সংস্কৃতির জাগরণের, রাজা প্রজা সম্পর্কের উন্নতির, দারিদ্র্য নিবারণের কিংবা চরিত্র পরিশুদ্ধি। স্বাধীন দেশের নাগরিক হবার অতি গোপন স্বপ্ন ঝলসে উঠছে কারো কারো চোখে। অবশ্য সেই সব আলো তাদের নিজেদের গৃহের আঙিনা ছাড়িয়ে আর বেশি দূর যেতে পারে না। তবু কয়েকটি প্রদীপ জ্বলছে। প্রদীপের চেয়েও শহরে উৎসবের আলো রোশনায় চক্ষু ধাঁধিয়ে দেয়। রাত্রির দ্বিপ্রহর ভোগীদের জন্য নির্দিষ্ট, এখন চলছে তাদের তাণ্ডব। রানী এলিজাবেথ জলদস্যু দলপতিদের নাইট উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারা এনেছিল ইংল্যান্ডের জন্য ধনসম্পদ। বর্তমান মহারানী ভিক্টোরিয়া আগে থেকে লর্ড বা ব্যারন উপাধি দিয়ে নিজস্ব প্রতিনিধি প্রেরণ করেছেন এই ভারত ভূমিতে।
যাদের কাজ আরো অনেক বেশি ব্যাপক, লুণ্ঠন কার্যে সভ্য মার্জিত রূপ দেওয়া। এই মুহূর্তে ব্যারাকপুরের সুরম্য কাননের মধ্যে নয়ন বিমোহন ব্রিটিশ বসান প্রাসাদের ভোজকক্ষে বড়লাট লর্ড মেয়র সপরিষদ পানাহারে ব্যস্ত। টেবিলে সামান্য আদব কয়দার ত্রুটি হলে তিনি বিরক্ত হন। তার পোশাকে, চলনে বলনে সূক্ষ্ম রুচি ও আভিজাত্যের পরাকাষ্ঠা, তার সুন্দর মুখশ্রী দেখে কে বলবে যে তিনি আসলে এক সুশিক্ষিত দস্যু দলের সর্দার হয়ে এখানে বিরাজ করছেন। তার স্বজাতীয় ইতিহাস লেখকরাই আবার নাদির শাহ তৈমুল্লংকে দস্যু আখ্যা দিয়ে হীন করেছে, যদিও মহারানীর প্রতিনিধিদের তুলনায় নাদির তৈমুর নিতান্তই শিশু। লুণ্ঠনের সময় স্থানীয় কয়েকজনের সাহায্য পেলে কিছুটা সুবিধা হয়, তারাও লুণ্ঠিত সম্পদের ছিটেফোঁটা ভাগ পায়। সেই ছিটেফোঁটা ভাগের দ্বারাই এখন দেশীয় সমাজের শিরোমণি ধনী। ঐশ্বর্যে, আকস্মিকতায় বিহ্বল ভাবটা তাদের এখনো কাটছে না। অর্থ ব্যয়ের জন্য তাদের স্মৃতিতে আছে নবাবী আমলের বিলাস, সুতরাং তারই অনুকরণের চেষ্টা চলছে প্রাণপণে। এই রমণী ভোগ শুধু রতি সুখের জন্য নয়, এই সুরাপান নয়, ইন্দ্রিয়ে আগুন জ্বালাবার জন্য। এই সব কিছুই অপরের চক্ষু ঝলসে দেওয়ার উদ্দেশ্যে। তাই এত বেশি বেশি, এত ক্লেদাক্ত, এত অপুরুষেয়। নেটিভ পাড়ায় ঝাড়বাতির আলো ঝলমল বাড়িগুলিতে এখন চলছে বিলাসের নামে নতুন ক্লিপ ধনীদের দাপাদাপি। আসলে তারা দুঃখী। তারা মনে মনে জানে তারা চোর কিংবা ছিচকে তস্কর, কোনো ক্রমে তারা শ্বেতাঙ্গ দস্যুদের সমকক্ষ হতে পারবে না। বালক যেমন বাঁশের কঞ্চি দিয়ে তলোয়ার বানিয়ে মনে মনে সেনাপতি সেজে দারুণ বিক্রমে দুপাশের ভ্যারেন্ডা গাছ নিধন করে, সেরকম এইসব উটকো বড় মানুষরা নিজেদের বিবেক খোয়া গেছে বলে পয়সা ছড়িয়ে যত পারে অন্য মানুষের বিবেক চূর্ণ করে যাচ্ছে। ব্যতিক্রম দু চারজন মাত্র। মধ্যরাত্রি রাজপথে হঠাৎ হঠাৎ শোনা যায় অনেক মানুষের কোলাহল ও হাসির গররা। বাঘের পশ্চাতে ফেউয়ের মতন কোনো নেশাখর বড় মানুষের সঙ্গে চলছে গাদাগুচ্ছের দালাল ও ফরে। এই দৃশ্য দেখলেই বোঝা যায় আবার বাঙাল দেশে কোনো উটকো জমিদার শহরে এসে পয়সা ছড়াচ্ছে। পূর্ব বাংলার কোনো ধনী এলে শহরে ফন্দিবাজদের মধ্যে বড় ধুম পড়ে যায়। এদের দু চারটি উৎকট বাতিক সহ্য করতে হয় বটে, কিন্তু এদের চুবিয়ে চুষে নিংড়িয়ে সর্বশান্ত করতে বেশি দেরি লাগে না। রাত্রির পর ভোর আসে, প্রতিটি ভোরই প্রতীক্ষার, মনে হয় নতুন কিছু ঘটবে। নবীন কুমার বিভ্রান্তিকর আলোর স্বরূপ চিনে যেতে পারল না। জীবনের শেষ কথাটি উচ্চারণ করে অপরাহ্নে তার চৈতন্য বিলুপ্ত হয়েছিল। তার হৃৎস্পন্দন থেমে গেল প্রতিদিন পরদিন প্রত্যুষে। তার সৌন্দর্য পিপাসু মন পূর্ণ যৌবনে এসে একটি বাঁক নিয়েছিল। অকস্মাৎ তাকে চলে যেতে হলো। বেলা এখন 10টা, সারা বাড়ি সম্পূর্ণ নিস্তব্ধ। সম্মিলিত কান্নার ধ্বনি থেমে গেছে কিছুক্ষণ আগে। এখন যেন কারোর চলাফেরারও কোনো শব্দ নেই। সবকটি ঘরের দরজা ও সিংহদ্বার হাট করে খোলা। শোকের বাড়ি দেখলেই চেনা যায়। সরোজিনী অজ্ঞান হয়ে আছে, তার মাথাটি কোলে নিয়ে পাষাণ মূর্তির মতন বসে আছে কুসুম কুমারী। তার দৃষ্টি একেবারে স্থির। পা টিপে টিপে অন্য স্ত্রীলোকেরা এসে উঁকি দিয়ে দেখে যাচ্ছে সেখানে। কেউ কেউ ফিসফিসিয়ে কথা বলছে, কিন্তু কুসুম কুমারীর কোনো বাহ্য জ্ঞান নেই। তার কানের কাছে দামামা ধ্বনির মতন বাজছে একটি নাম। এটা যে তারই অপর একটি নাম তাও ঠিক বলা যায় না, কারণ এই নাম ধরে তো কেউ কোনোদিন তাকে ডাকেনি। তার পুতুল খেলার সঙ্গী ভাগ্যচক্রে যে একদিন তার দেবর হয়েছিল, সে কি মৃত্যুকালে তাকে ওই নাম ধরে ডাকলো, না নামটা শুধু মনে করিয়ে দিল? এই নামের যে কি সার্থকতা তা তো কুসুম কুমারী জানে না। তার জীবনেরই বা কি সার্থকতা? এই প্রশ্ন কিছুদিন ধরেই কুসুম কুমারীর চিন্তায় ঘুরে ঘুরে আসছে। মানুষ বেঁচে থাকে কোন প্রত্যাশায়? তার জীবনটার বদলে কি নবীন কুমার বেঁচে থাকতে পারত না? কাল সারা রাত কুসুম কুমারী ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করেছে ব্যাকুলভাবে। হে ঠাকুর, আমার জীবনের কোনো মূল্য নেই, আমার জীবনের বিনিময়ে ওকে বাঁচিয়ে তোলো। হে তিলোকেশ্বর, হে বিপন্ন পালক, হে করুণাময়, আমার এই অকিঞ্চিৎকর জীবনটা নিয়ে আপনি ওকে পৃথিবীতে রাখুন। উনি অনেক মানুষকে দেখবেন, আমি কাকে দেখব?
কুসুম কুমারীর চক্ষু এখন শুষ্ক, কিন্তু যতক্ষণ অচেতন নবীন কুমারের বক্ষে প্রাণের ক্ষীণ স্পন্দনটুকু ছিল, সে তার সব অশ্রু ঈশ্বরের কাছে নিবেদন করেছে। কিন্তু তিনি বধির ও দৃষ্টিহীন, অথবা সামান্য কোনো নারীর অশ্রুর কোনো মূল্য নেই তার কাছে। সিংহদ্বারের কাছে এবার খানিকটা গুঞ্জন শোনা গেল। কয়েকজন ছুটে গেল সেদিকে। কুসুম কুমারী একই রকম অনড়ভাবে বসে রইল। বাইরে পালকি থেকে নামলেন বিধুশেখর। এখন তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না। তার নাতি প্রাণগোপাল সঙ্গে এসেছেন। তিনি তার স্কন্ধে ভর দিয়ে দাঁড়িয়ে মুখ তুলে দেখলেন সিংহসদনের দিকে। বিম্ববতীর গৃহত্যাগের পর তিনি আর এ গৃহে আসেননি। অনেক বছর হয়ে গেল। একসময় এখানে প্রতিদিন না এলে তার চলত না। বিম্ববতী চলে যাবার পর থেকে বিধুশেখরের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। এই শতাব্দীর ঠিক প্রথম বছরে তার জন্ম। এমন কি বা বয়স হয়েছে তার? শতাব্দীর শেষ হতে অন্তত 30 বছর বাকি। হয়তো শেষ পর্যন্ত এমন পঙ্গু অবস্থাতেই বিধুশেখর বেঁচে থাকবেন। সমগ্র প্রাসাদটির উপর বিধুশেখর তার এক চক্ষুর দৃষ্টি বোলালেন। এতদিন পরে এলেও এখনো এ বাড়ি তার নিজের বাড়ি বলে মনে হয়। এ বাড়ির মানুষদের নিয়তিও তার করায়ত্ত ছিল। তিনি ইচ্ছে করলে এই অট্টালিকা ধুলোয় মিশিয়ে দিতে পারতেন যে কোনো দিন। একটা দীর্ঘশ্বাস ফেলে বিধুশেখর বললেন, চল। সিঁড়ি দিয়ে উঠতে এখন তার শরীরের সবকটি হাড়ের জোরে অসম্ভব যন্ত্রণা হয়। মুখ বিকৃতি না করেও কয়েক ধাপ সিঁড়ি উঠতেই তিনি হাঁপাতে লাগলেন। গঙ্গানারায়ণ ছুটে এসে অন্য দিক থেকে তাকে ধরতে আসতে তিনি হাত তুলে বললেন, থাক থাক, আমি নিজেই পারবো। বিধুশেখর এখনো গঙ্গানারায়ণের স্পর্শ বাঁচিয়ে থাকতে চান। বরাবরই তিনি যতদূর সম্ভব অন্যের স্পর্শ বাঁচিয়ে চললেন। তার নাতি প্রাণগোপাল এখন বেশ বলিষ্ঠকায় কিশোর। সেও একলা দাদুকে টেনে তুলতে পারছে না। বিধুশেখর আবার দুধাপ উঠল। কাপড়ের মতন ওঠানামা করতে লাগলো তার দুঃখের পাঁজর। গঙ্গানারায়ণ বললেন, এক কাজ করলে তো হয়। আপনি একটা চেয়ারে বসুন, তারপর কজনে সেই চেয়ার শুদ্ধ আপনাকে তুলে নিয়ে যাবে। এ প্রস্তাবে আপত্তি না জানিয়ে বিধুশেখর চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গানারায়ণ নিজে ছুটে ওপরে গিয়ে তার পিতার লাল রেশমি গদিমোড়া মেহগনি কাঠের কেদারাটি নিয়ে এলো। বিধুশেখরকে সেটাতে বসিয়ে 3-4 জন মিলে ধরাধরি করে নিয়ে এলো নবীন কুমারের ঘরে। ধপধপে সাদা চাদরের গলা পর্যন্ত ঢাকা, হাত দুটি বক্ষের উপর আড়াআড়ি। নিমিলিত চক্ষু নবীন কুমারকে দেখলে মনে হয় কেউ নাম ধরে জোরে ডাকলেই সে জেগে উঠবে। কেদারা ছেড়ে উঠে দাঁড়িয়ে বিধুশেখর চলে এলেন নবীন কুমারের শিয়রের কাছে। তারপর তার ঠোঁট দুটি নড়তে লাগলো, যেন তিনি কোনো কথা বলছেন, কিন্তু কণ্ঠ দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। ঘরে বহু লোক এসে ভিড় করেছে। বিধুশেখরকে সমীহ মিশ্রিত ভয় করে না এমন কেউ নেই। সেই জন্য কেউ কোনো শব্দ করছে না এবং সকলেই চেয়ে আছে বিধুশেখরের দিকে। একবার মুখ ঘুরিয়ে খানিকটা উদ্ভ্রান্তের মতন বিধুশেখর মানুষগুলিকে দেখলেন। তার মুখে শোক তাপের কোনো ছাপ নেই। তিনি যেন কাকে খুঁজছেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, এ কে? এ কি সত্যি আমাদের সেই ছোটকু? এ প্রশ্নের কোনো উত্তর হয় না, তাই সকলেই নীরব রইল। পেছন দিকে ফুঁপিয়ে উঠল কজন। শোকের বাড়িতে সকলে যে শোকে কাঁদে তা নয়, কাঁদতে হয় বলেও অনেকে কাঁদে। ছোটকুর এমন কঠিন ব্যামো হয়েছে, আমায় কেউ কোনো খবর দেয়নি কেন? এ প্রশ্নেরও কোনো উত্তর হয় না। শয্যাশায়ী রুগ্ন বিধুশেখরকে আগে খবর দিলে সুরাহত কিছু হতো না, বরং তাকে অকারণে উদ্বিগ্ন করা হতো। নাতির দিকে ফিরে বিধুশেখর বললেন, গোপাল, ছোটকু যে আমি তোর মতন বয়সী দেখেছিলুম, বড় দুরন্ত, বড় তেজি, কিন্তু কি মেধা! তারপর কবে সে এত বড়টি হলো কিছুতেই তো মনে পড়ছে না। আমায় কিছু না জানিয়ে চলে গেল। হ্যাঁ? রামগোপাল বলল, দাদু, আপনি অন্য ঘরে বসবেন, চলুন। বিধুশেখর শুষ্ক স্বরে বলল, হ্যাঁ তাই চ। আমি আর এখানে থেকে কি করব? বৃদ্ধ দিবাকর এসে বলল, বড়বাবু, বলছিলাম কি,
দিবাকর বুঝেছে যে বিধুশেখর যখন এসে পড়েছেন তখন পরবর্তী কার্যকলাপগুলি সম্পর্কে তার মতামত নিয়ে ব্যবস্থা করতে হবে, নইলে তিনি ক্রুদ্ধ হবেন। দিবাকর আবার বলল, বলছিলাম কি, বাইরে আরো লোকজন এসেছে, এখন অনেক লোক আসবে, তার জন্য খাটখানা নিয়ে নিচে রাখলে হয় না? বিধুশেখর বললেন, তা ঠিক, অনেক লোক আসবে, শহর ভেঙে পড়বে। ছোটকু কত লোককে বিনি পয়সায় মহাভারত দিয়েছে, কত মানুষের সাহায্য করেছে। প্রাণগোপাল আবার বলল, দাদু, আপনি অন্য ঘরে চলুন, সেখানে বসে কথা বলবেন। বিধুশেখর আরেকবার মুখ ফিরিয়ে ভূতপূর্ব নবীন কুমারকে দেখলেন। তারপর একেবারে অকস্মাৎ প্রাণগোপালকে ছেড়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন নবীন কুমারের শবের উপর। নদীর বাঁধ ভাঙা বন্যার মতো তীব্র হাহাকারে কান্নায় তিনি বলতে লাগলেন, ছোটকু, ছোটকু, তুই চলে গেলি, ওরে আমার মুখাগ্নি কে করবে? ছোটকু, ছোটকু, ওরে তুই যে আমার সব, আমাদের কত পুণ্যের ফলে তুই আমাদের ঘরে এসেছিলি। ছোটকু, ছোটকু, তুই তোর মায়ের কাছে যাচ্ছিস, আমাকে ফেলে গেলি। এই সুদীর্ঘ জীবনে বিধুশেখর কম মৃত্যু দেখেননি। সবাই বলে বুকখানা পাথর দিয়ে গড়া। তার চোখের সামনে তার স্ত্রী ও কন্যারা শেষ নিঃশ্বাস ফেলেছে। তার ঘনিষ্ঠতম সুহৃদ রামকমল সিংহ শেষ চক্ষু বুঝেছেন তারই কোলে মাথা রেখে। তবু কখনো তিনি ধৈর্য হারাননি। সেই বিধুশেখরকে এমনভাবে ভেঙে পড়তে কেউ কোনোদিন দেখেনি। সারা বাড়ি থেকে লোক ছুটে এলো তার এই অবিশ্বাস্য দৃশ্য দেখবার জন্য। নবীন কুমারের মুখখানি চেপে ধরে প্রবল কান্নার সঙ্গে বিধুশেখর ওই কথাগুলিই বলে চলেছেন, তাকে টেনে তোলা যায় না। শেষ পর্যন্ত জোর করেই তাকে তুলে আনতে হলো, কারণ পোস্তার রাজার এক ভাই ও রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস নবীন কুমারকে শেষ দেখার জন্য এসেছেন। আরো অনেক গণ্যমান্য ব্যক্তি অপেক্ষা করছেন নিচে। বিধুশেখরকে এনে শুয়ে দেওয়া হলো অন্য একটি কক্ষে। তিনি কিছুতেই বাড়ি যাবেন না, এখানে সব শেষ হওয়া পর্যন্ত থাকবেন। তিনি বালকের মতো অবোধ হয়ে পড়েছেন। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছেন, না না না, তোরা আমায় যেতে বলিস না। বারবার তিনি উঠে নবীন কুমারের কাছে যেতে চান, তাকে ধরে বসে রইল প্রাণগোপাল। সেই অবস্থায় বিধুশেখর রইলেন মধ্য দুপুর পর্যন্ত। তখন শোনা গেল এবার মৃতদেহ বাড়ির বার করা হবে। পুরোহিতগণ সেরকমই নির্দেশ দিয়েছে। সে কথা শুনে বিধুশেখর বললেন তিনি আবার দেখতে যাবেন ছোটকুকে। শয্যায় উঠে বসে তিনি এক হাতে উল্টো পিঠ দিয়ে অশ্রু মার্জনা করতে লাগলেন। ধীরে ধীরে তার মুখখানি বদলে যেতে লাগলো। তার সুস্থ চক্ষুটিতে ঝিলিক দিল পুরনো কালের ব্যক্তিত্ব। একটু সামলে নেবার পর তিনি কঠোর গলায় বললেন, শুধু তাই নয়, আমি শ্মশানেও যাব। ছোটকু অপত্রক অবস্থায় মরেছে, আমি তার মুখাগ্নি করব। গোপাল, তুই গিয়ে গঙ্গাকে বল। গঙ্গানয়নে এখন কান্নাকাটি করবার অবকাশ নেই। সব কিছুর বন্দোবস্ত করার জন্য তার দিশেহারার মতন অবস্থা। অবশ্য দ্বিপ্রহরের পর তার বন্ধুদের মধ্যে গৌরদাস, রাজনারায়ণ ও বেনি এসে পড়েছেন। তারা পরামর্শ দিতে লাগলেন। একটি নতুন পালঙ্ক, নতুন গদি, বালস চাদর, ফুলমালা দিয়ে প্রস্তুত করা হয়েছে শেষ সজ্জা। একটি নতুন পালঙ্ক, নতুন গদি, বালিশ, চাদর ও ফুলমালা দিয়ে প্রস্তুত করা হয়েছে শেষ সজ্জা। নবীন কুমারকে সাজানো হয়েছে বর বেশে। এখনো তার মুখখানি তাজা। কয়েকজন মিলে যখন ধরাধরি করে নবীন কুমারের শরীরটি তুলছে, তখন প্রাণগোপাল সেখানে দাঁড়িয়ে। প্রাণগোপাল এখন প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করে, অতিশয় মেধাবী ছাত্র। এই বয়সে সে রুশো ভলতেয়ারের রচনা পড়ে ফেলেছে এবং কোতের পজিটিভিজমের তুলনায় সে রুশোর সামান্যতম বেশি পছন্দ করে এবং রুশোর সামান্য তত্ত্ব বেশি পছন্দ করে। নবীন কুমার অনুবাদিত মহাভারতও সে পড়েছে। নবীন কুমারকে সে ছোট মামা বলে ডাকত, কিন্তু নবীন কুমারের সঙ্গে তার ঠিক ঘনিষ্ঠতার সুযোগ হয়নি।
দূর থেকে সে নবীন কুমারের প্রতি ভক্তি মিশ্রিত অনুরাগ পোষণ করেছে। প্রাণগোপাল দেখল নবীন কুমারকে তোলার পর তার প্রাক্তন শয্যা থেকে একটি কাগজ উড়ে গিয়ে নিচে পড়ল। কাগজটি নবীন কুমারের শরীরের তলায় চাপা পড়েছিল। তাতে অনেক কিছু লেখা, তার উপর ছিটে ছিটে রক্ত লাগা। তবু কৈশোরের কৌতূহলে সে তুলে নিল কাগজটি, কিন্তু তখনই কাগজটির লেখাগুলি পাঠ করার সুযোগ সে পেল না। সে মুহূর্তে একটি গোলযোগ ঘটল। আলুথালু পোশাকের একটি লোক ছুটে এসে দুহাত তুলে নৃত্য করতে লাগলো ঘরের মধ্যে। নবীন কুমারের দেহের প্রতি ঝুঁকে পড়ে সে বলতে লাগলো, ওহে নবীন, ভুল ভুল, তুমি যা বলেছ তাও ভুল। দেবেন্দ্রবাবু, কেশববাবু ভুল বলেছেন, ভগবান নেই, বুঝলে, নেই নেই। শালা খিদেই হচ্ছে ভগবান, খিদের চেয়ে আর বড় কিছু নেই। চেহারা আর ভাবভঙ্গি দেখে অন্যদের চিনতে পারার কথা নয় যে এই লোকটি যদুপতি গাঙ্গুলি। অনাহার ও অপমানের জ্বালায় কিছুদিন আগে তার এক ভাগ্নেও আত্মঘাতী হয়েছে। সেই থেকে যদুপতির মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে একটু একটু। যদুপতিকে ঠেলে সরিয়ে দেওয়ার পর একজন মন্তব্য করল, একটা আশ্চর্যের ব্যাপার কি জানো, এরকম কোনো বিশিষ্ট মানুষের মৃত্যু হলে 2-4 জন লোক পাগলা হয়ে যায়। এরকম আমি অনেকবার দেখেছি। সব যাত্রা শুরু হবার পর বিদুশেখর সত্যি জেদ ধরে গেলেন শ্মশানে। তাকে তোলা হলো একটি পালকিতে। প্রাণগোপাল আর গেল না। এবাড়ির অন্দরমহলে সে খুব কমই এসেছে। এখন ঘুরে ঘুরে দেখতে লাগলো। কুসুম কুমারীর কোল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সরোজিনীকে। কুসুম কুমারী তবু সেই রকম যোগাসনে বসে আছে এক জায়গায়। কয়েকজন স্ত্রীলোক তাকে নানা কথা বলে তুলবার চেষ্টা করছে, কিন্তু কুসুম কুমারী নিশ্চুপ। দ্বারের পাশে দাঁড়িয়ে প্রাণগোপাল কুসুম কুমারীকে একটুখানি দেখল। তার মনে হলো ইনি কি সদ্য বিধবা হয়েছেন। শ্মশানের কাজ শেষ হলো অনেক রাত্রে। নিজের কক্ষে এসে শুতে যাবার আগে শেষ বাতিটি নেভাতে গিয়ে প্রাণগোপালের মনে পড়ল সেই কাগজটির কথা। সে কামিজের পকেট থেকে কাগজটি এনে মেলে ধরল আলোর সামনে। কাগজটিতে নবীন কুমারেরই হস্তাক্ষর, তবে খুবই কাঁপা কাঁপা। অসুস্থ অবস্থায় একেবারে শেষের দিকে নবীন কুমার এতে লিখেছে, হয়তো সবাই যখন ঘুমন্ত সে সময় জেগে উঠে বুকের প্রদাহ ভুলবার জন্য। আমি পুরোপুরি ভোগের মধ্যে কখনো ডুব দিতে পারিনি গো। কেউ যেন আমার ঘাট ধরে পেছনে টেনেছে, আবার পুরোপুরি মোহমুক্তও হতে পারিনি। কেউ যেন আমায় ঠেলে দিয়েছে মোহের দিকে। এক দুর্ভাগা জাতির আমি সন্তান, যে জাতি আজও পরপ্রধানত। এখন আমি নিজেকে দিয়ে সেই জাতির সকলকে বিচার করিতেছি। আমি অনেক সময় কোন দিক সম্মুখ আর কোন দিক পশ্চাৎ অপসারণ তা চিনতে পারি না। এই অজ্ঞানের ঘোর কবে কাটিবে? পূর্বপুরুষের পাপ আমারে দংশিল কি? ধর্ম বলো, জাতি বলো, শিক্ষা বলো, সাহিত্য বলো, যদি সকলকে একসঙ্গে জড়াইতে না পারে তাহলে কোনো সুফল নেই। আর আমার বুকের বড় ব্যথা। এ কি আমার সব ভুলের জন্য? হ্যাঁ, ভুল করেছি, আবার ঠেকে শিখেছিও তো বটে। চন্দ্রনাথের নিকটে যে রমণীকে দেখেছিলাম, কেন তাহার কথা এখনো এত মনে পড়িতেছে? তিনি আমার কে? খুব বাসনা ছিল পরের শতাব্দীটি দেখে যাব, কতই বা দূর। সে এক রাত্রে ঘন ঘন তোপধ্বনির মধ্যে এই শতাব্দীর অবসান হইয়া বিংশ শতাব্দী আসিবে। মানুষ চক্ষে যেন দেখিতে পায়, তাহা কত আলোকোজ্জ্বল, কত আনন্দময়। হে অনাগত যুগ, তোমার জয় হোক। মরিতে ইচ্ছে করে না, যে যাই বলুক, আমার একেবারেই মরিতে ইচ্ছে করে না। আমায় বাঁচিয়ে দাও, আমায় বাঁচিয়ে দাও। বড় সাধ। এলোমেলো এবং অসমাপ্ত রচনা। প্রলাপের সময় নবীন কুমার যা বলেছিল যেন তারই বাকি অংশ। প্রাণগোপাল সেই লেখাগুলি পাঠ করল কয়েকবার। কৈশোর বড় আত্মকেন্দ্রিকতার সময়। এই বয়সে মানুষ শুধু ব্যক্তিগত দুঃখ ছাড়া অপরের দুঃখ সম্পর্কে মনোযোগ দিতে চায় না। কৈশোরে আগুন বড় বেশি, কান্না সেজন্য কম। আর সারাদিনে প্রাণগোপাল একবারও অশ্রুপাত করেনি। এখনো সে কাঁদল না।
ওই কাগজখানি হাতে নিয়ে সে জানলার কাছে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। শত শত তোপধ্বনির মধ্যে আলোকোজ্জ্বল বিংশ শতাব্দীর পদপথের কথাটাই তার মনে লেগেছে বেশি। সে যেন সেই দিনটি দেখতে পাচ্ছে, তার চোখে এসে লাগছে সেই সুদূরের অন্যরকম আলোর আভা। বন্ধুরা, আজকেই শেষ হলো সেই সময় অন্তিম পর্ব। আবার কোনো নতুন উপন্যাস নিয়ে বা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠে অনেক ভুল ত্রুটি রয়ে গেল, আপনারা মার্জনা করবেন। ধন্যবাদ।